This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের কাঁচরাপাড়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি নেতা সঞ্জয় গুপ্ত ও সমর দাসের গোষ্ঠীর বিবাদে তুলকালাম। দোকানে ঢুকে সমর দাসকে হুমকি, মারধরের অভিযোগ সঞ্জয় গুপ্ত ও তার দলবলের বিরুদ্ধে। বিজপুর থানার পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুই গোষ্ঠীর। পরের খবরে যাই নৈহাটিতে। তৃণমূল কর্মী খুনের মাস্টার মাইন্ড রাজেশ সাউ গ্রেপ্তার। সন্তোষ যাদব খুনে ভিন রাজ্যে গা ঢাকা দেয় রাজেশ সাউ। যে রাজেশ সাউ এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার মাস্টার মাইন্ড, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। তবে ভিন রাজ্য থেকে সেখানে গিয়ে গা ঢাকা দেয় রাজেশ সাউ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পুলিশের জালে তৃণমূল কর্মী খুনের মাস্টার মাইন্ড রাজেশ সাউ গ্রেপ্তার। পরের খবরে আসি। রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন জানবো আমরা। তবে রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিশেষ অধিবেশন ডাকার পথে বিধানসভা দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। লিখিত ভাষণ নয়, রাজ্যের তৈরি করা ভাষণ দেবেন ধনখড়, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দূত মারফত বিধানসভার অধ্যক্ষকে প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন যদি একটু জানাও। দেখো, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন তা হলো যে জগদীপ ধনখড়ের বিশেষ সচিব সুনীল গুপ্তা কয়েকদিন আগে বিধানসভায় এসেছিলেন এবং তিনি এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি চাইছেন রাজ্য বিধানসভায় এসে বক্তৃতা করতে। কিন্তু যেহেতু বাজেট অধিবেশন চলছে, ফলে সেই সময় এই সুযোগ নেই। সে কারণেই বিধানসভা কর্তৃপক্ষ স্থির করছেন যে বিশেষ অধিবেশন ডেকে জগদীপ ধনখড়কে বক্তৃতা করার সুযোগ করে দেওয়া হবে। তার পাশাপাশি সুনীল গুপ্তা এই কথাও বলেছেন বিধানসভা কর্তৃপক্ষকে যে রাজ্য যেভাবে চাইবে, রাজ্য যে কথা বলতে চাইবে, সেই সমস্ত বিষয় জগদীপ ধনখড় বলবেন। আর তার কারণ কোথাও গিয়ে রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তা হলো যখন রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, সেই সময় কিন্তু নিয়মিত সংঘাত হতো রাজ্য সরকারের সঙ্গে। তারপর এই ধরনের জগদীপ ধনখড়ের নিজে থেকেই বক্তৃতা করার ইচ্ছা প্রকাশ এবং বিধানসভা কর্তৃপক্ষের তাকে মান্যতা দেওয়া, এবং সেক্ষেত্রে রাজ্য বক্তৃতাই তিনি করবেন। এই গোটা বিষয়টার মধ্যেও রাজনৈতিক মহল কোনো একটা তাৎপর্য তারা খুঁজে পাচ্ছেন, কিন্তু বিধানসভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিশেষ অধিবেশন ডেকেই জগদীপ ধনখড়ের বক্তৃতা করার সুযোগ করে দেওয়া হবে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত। বারুদের স্তূপে বীরভূম, কাকরতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি। পাউড়ে গেল এক তৃণমূল কর্মী, জখম হয়েছেন আরো এক। বালির টাকার ভাগ নিয়ে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিবাদের জেরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। দেখুন সেই ছবি। ওয়ার উঠতে পাবাং না, ওয়ার উঠতে পাবাং না, পেয়ে গেছে পেয়ে গেছে ও। মুড়ি মুড়কির মতো বোমাবাজি, জখম হয়েছেন দুই তৃণমূল কর্মী। এই মুহূর্তে তারা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষ বোমাবাজির ঘটনায় মোট 9 জনকে আটক করেছে পুলিশ। চলে যাব ঘটনাস্থল থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, যে 9 জনকে আটক করা হয়েছে তাদের কি পরিচয় জানা যাচ্ছে এবং কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, যে 9 জনকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূলের কর্মী এবং তাদেরকেই আটক করা হয়েছে এই বোমাবাজির কারণে। প্রথমে একবার ছবিটা দেখাবার চেষ্টা করব। যেই ছবিকে ঘিরে এত উত্তেজনা, যেইভাবে বোমাবাজি হয়েছে, বোমাবাজি সেই স্পটগুলো দেখতে পাচ্ছ যে কীভাবে বোমাবাজি করা হয়েছে রাস্তার ওপর। শুধুমাত্র যে এই একটা ছবি সেটা নয়, পরপর একাধিক জায়গায়, আরও সামনে দেখাবার চেষ্টা করব, একাধিক জায়গায় বোমাবাজি হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বোমাবাজি হয়েছে। মুড়ি মুড়কির মতো সেই দাগ এখনও পর্যন্ত স্পষ্ট। এখানে রক্তের দাগও রয়েছে, সাথে বোমার দাগও রয়েছে। অর্থাৎ যেই জায়গায় পায়ে আঘাত লেগেছে
মনে করা হচ্ছে যে এই সেই স্পটটা, এবং সেখানেই কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ যে একের পর এক বোমাবাজি, গোটা রাস্তা দূরে কার্যত বলা যেতে পারে বোমাবাজি হয়েছে। আর কিসের জন্য বোমাবাজি হয়েছে? যেটার জন্য বোমাবাজি হয়েছে বালিঘাটের পয়সা, বালিঘাটের রাশ কার হাতে থাকবে, পয়সা কার হাতে থাকবে সেটা নিয়ে। সেই বালিঘাটটা কোথায় সেটা একবার দেখাবার চেষ্টা করব। ঠিক পশ্চিম বর্ধমান, এই পাশে বীরভূম, ওপারে পশ্চিম বর্ধমান, আর তার মাঝে যে নদী রয়েছে সেই নদীতেই কিন্তু রয়েছে ঘাট, এবং সেখানেই দেখতে পাচ্ছ যে সারি 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 ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে মেশিন দিয়ে তোলা হচ্ছে বালি। আর এই বালি যখন তুলে নিয়ে আসা হয় এই রাস্তা দিয়ে যখন তুলে নিয়ে আসা হয় তখনই কিন্তু এই ধরনের বোমাবাজি এবং সেই টাকা তোলা হয়, তার জেরেই এই বোমাবাজি। অপরদিকে গ্রামের ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। পুলিশ পিকেট এখনও রয়েছে গ্রামের মধ্যে, গ্রামে পুলিশ রয়েছে, তবে গ্রামের পরিস্থিতি কিন্তু একেবারেই থমথমে, পুরুষ শূন্য বলা যেতে পারে কার্যত গ্রাম। দু একজন মহিলা তারা রয়েছেন, বাড়ির ভেতর ঢুকে রয়েছেন, তারা বাড়ির বাইরে বের হচ্ছেন না। ক্যামেরা দেখলে তারা আরও সরে যাচ্ছেন, বাড়ির ভেতরে চলে যাচ্ছেন, আতঙ্কে রয়েছেন কার্যত। কারণ যারা সাধারণ গ্রামবাসী রয়েছে তারা একেবারেই এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু 9 জনকে আটক করা হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে, পুলিশ সুপার সেটাই জানিয়েছেন। পাশাপাশি আহত হয়েছে 2 জন এই ঘটনাতে। যেভাবে বোমাবাজি হয়েছে আর যেই ঘটনা ঘটেছে তাতে কিন্তু রীতিমতো ভীত সন্ত্রস্ত গ্রামের বাসিন্দারা। কারণ এই যে রাস্তা দেখতে পাচ্ছ একের পর এক যেই দাগ, সেই দাগগুলি সবগুলি কিন্তু পরপর বোমাবাজি হয়েছে। একটা ছবি দেখাবার চেষ্টা করব। আমার ঠিক ডান দিকে যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটা ছিল একটা গোষ্ঠী, অপরদিকে পেছনের দিক যেই দিকটা, এই রাস্তার টার্নিংয়ের কাছে রয়েছে অপর একটা গোষ্ঠী। এবং আমি এই মুহূর্তে যেই জায়গায় রয়েছি সেখানেই কিন্তু এই বোমাবাজির কেন্দ্রবিন্দু। এখানেই কিন্তু একের পর এক বোমাবাজি হয়েছে, যেই ঘটনায় কিন্তু আহত হয়েছে 2 জন। এবং ইতিমধ্যেই থাকো তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন, পাশাপাশি স্থানীয় বিধায়ক তার প্রতিক্রিয়া শোনাবো। তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়, আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই। তৃণমূলের কোনো ব্যাপার নাই। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নাই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে, এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। আজ যে ঘটনা আমরা বীরভূমে দেখলাম, একেবারে মুড়ির মতো বোমাবাজি হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে তো আর বোমা মজুদ থাকে না, এত বোমা আসছে কোথা থেকে? পুলিশেরই বা ভূমিকা কি? ওই একজনকে বললো, একটু শুনলাম যে গ্রামের অর্থনৈতিক নাকি অবস্থা খুব ভালো হয়ে গেছে। কি অদ্ভুত! দেখুন, নির্লজ্জ কতটা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে যে অর্থনৈতিক ব্যবস্থা হলে বোমাবাজি হবে। সাধারণ মানুষের আজকে নিরাপত্তাটা কোন জায়গায়? আজকে আপনারা বলছেন বীরভূমে আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে কাজল শেখ ভার্সেস অনুব্রত বাবুর একটা মতবিরোধ চলছে। এই সুযোগে ক্রিমিনালরা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা নিজেদের মধ্যে নিজেদের কাদের মারছে? তারা তো প্রত্যেকেই তো আমাদের ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে এত বড় সাহসটা পাচ্ছে কি করে? প্রশ্নটা হচ্ছে সাহসটা পাচ্ছে, ম্যাডাম একেবারে সত্য কথা বলছি, যে এই যারা ক্রিমিনাল যারা কাজ করছে, আপনারা পুরো জিনিসটা দেখান। আমি আপনাদেরকে একদম শিওর হয়ে বলতে চাচ্ছি যে এই ছেলেগুলোর কাজ হচ্ছে গিয়ে এলাকা দখল করা, আর ভোটের সময় হচ্ছে সাধারণ মানুষের আজকে মৌলিক অধিকার কেড়ে নিয়ে এক সংখ্যক মানুষ যাতে ভোট না দিতে পারে তার সুব্যবস্থা করা। একেবারে সোজা কথা, সাধারণ মানুষ যেটা বলতে চাচ্ছে পথে ঘাটে, আজকে প্রশাসন বলে যদি থেকে থাকে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ হচ্ছে কি রাজ্য সরকারের অধীনে। দিনের পর দিন বিশ্বমেলা হয়ে গেল,
আজকে তার কদিনের মধ্যেই দেখুন কি নৃশংস একটা মেয়ে আজকে রেপ হয়ে গেল। আপনি ভাবতে পারছেন কোন জায়গাটা পৌঁছেছি আমরা? সাধারণ মানুষ কাকে এলিগেশন করবে, কোথায় যাবে দিশাহারা মানুষ। আজকে কিছু হলে লোকাল থানায় যাবে, কিন্তু আজকে কোথায় যাবে, কাকে বলবে আপনি বলুন? চতুর্দিকে আপনি যদি দেখেন, শেষ করছি, চতুর্দিকে আপনি যদি দেখেন, আপনি দেখুন আজকে যদি এই সরকার যারা আছে তারা যদি আজকে বিরোধী গোষ্ঠী থাকতো, আর বিরোধী গোষ্ঠী যদি আজকে এখানে থাকতো, কোলাপস করে দিত। আজকে একটা জনগণের মধ্যে কি আজকে কোনো জাগ্রত দেখছেন আপনারা? সব মানুষের আস্থার বেসিক জায়গাটা হারিয়ে যাচ্ছে আপনি বলছেন। অরিন্দম বাবু অনেক ধন্যবাদ। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলছেন তা হলো মানুষ কার কাছে যাবে, কার কাছে গিয়ে অভিযোগ জানাবে। সত্যি সেই প্রশ্ন ওঠে, পুলিশের যে ভূমিকা দেখা গেছে এক্ষেত্রে তাতে প্রশ্ন উঠতে বাধ্য। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, তুমি বালিঘাটের ছবিটা দেখাচ্ছিলে, যেখানে আমরা দেখছিলাম সার দিয়ে লরি দাঁড়িয়ে রয়েছে এবং এই বালিঘাটকে কেন্দ্র করে কিন্তু এত বচসা, এত বিবাদ, বোমাবাজি কতদিন ধরে চলছে এই গন্ডগোল? দেখো, প্রায় সময় বালিঘাটের বকরা নিয়ে কিন্তু এই যে জায়গা, এখানে প্রায় সময় ছোটোখাটো ঝামেলা হতেই থাকে, কিন্তু এবার যে ঘটনা ঘটলো সেটা একেবারে বিস্ফোরণ হয়ে গেল বলা যেতে পারে। কারণ যেভাবে বোমাবাজি করা হয়েছে বালিঘাটের বকরা নিয়ে, যে ছবিটা দেখাবার চেষ্টা করব, যে লাইন দিয়ে বলা যেতে পারে প্রায় 40 থেকে 50টি ট্রাক লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে এবং সেগুলিতে পগলেন দিয়ে বালি ভরা হচ্ছে। সেই বালি ভরার পর সেই বালি যখন এই রাস্তা দিয়ে তুলে নিয়ে আসা হয়, তখন তৃণমূলের নেতারা সেখান থেকে চাঁদা নেন। এই চাঁদা নেওয়ার রাশটা কার হাতে থাকবে, কার্যত এটা নিয়েই কিন্তু গন্ডগোল। কারণ সেই অ্যামাউন্টটা খুব একটা ছোটোখাটো নয়, সেটা বড় অ্যামাউন্ট। এবং স্থানীয় বাসিন্দারা এখানে যারা রয়েছেন তারা ক্যামেরার সামনে ভয়ে কথা বলছেন না, কিন্তু তারা অফ ক্যামেরায় বলছেন যে এই যে বালিঘাটের এই রমরমা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং সেটাতে কোনোভাবেই কর্ণপাত করা হয় না কোনো পক্ষের পক্ষ থেকে, না তো প্রশাসনের পক্ষ থেকে, না তৃণমূলের পক্ষ থেকে। অথচ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণকে নিয়ে, এই যে ঘটনা বালিঘাটের টাকা কার কাছে থাকবে সেটা নিয়েই গণ্ডগোল। অপরদিকে এই দেখা যাচ্ছে যে ঠিক ওই পাশটা আবার একবার দেখাবার চেষ্টা করব, যেই জায়গায় বালিঘাটগুলি রয়েছে তার ঠিক উল্টো দিকটা হলো পশ্চিম বর্ধমান, আবার ঠিক আমি যেই দিকে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো বীরভূম। সেখানে যদি একটু আমাদের ঘুরিয়ে দেখাও যে বোমাবাজির ঘটনাটা আজ সকালে ঠিক কোন জায়গায় ঘটে? তো একেবারে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন, এই যে রাস্তা জামালপুরের গ্রামে ঢোকার মুখের যে রাস্তা, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঠিক সেই জায়গায় দেখতে পাচ্ছ একের পর এক বোমাবাজি হয়েছে, সেই দাগ এখনও কিন্তু স্পষ্ট। আমার ঠিক এই যে দাগ, এটা হলো বলা যেতে পারে মিডিল পয়েন্ট। ডান দিকে রয়েছিল একজন গোষ্ঠী, ডান দিকে কয়েকজন ছিল, অপরদিকে এই যে রাস্তার বাঁ দিক সেদিকেও কয়েকজন ছিল। তারা কিন্তু দুটো গোষ্ঠীর এবং বোমাবাজিটা হয় এই ঠিক মিডিল পয়েন্টে এবং একাধিক বোমাবাজি হয়েছে, পরপর বোমাবাজি হয়েছে। শুধু যে বোমা মারা হয়েছে সেটা নয়, ঢিল ইট পাটকেলও ছোড়া হয়েছে। রাস্তার ওপর দেখতে পাচ্ছ ছোট ছোট সেই টুকরো, ব্যালসের টুকরোগুলো, সেইগুলিও দেখতে পাচ্ছ। সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছ যে পরপর রাস্তায় একাধিক জায়গায় এইভাবে ইট পাটকেলও ছোড়া হয়েছে। সেই ছবিও এখনও পর্যন্ত স্পষ্ট, যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন এখন যেটা রয়েছে সেটা নামমাত্র। প্রথম যেই ছবি ছিল সেটা অনেকটাই মুছে ফেলা হয়েছে, কেউ বা কাদের দ্বারা সেটা মুছে ফেলা হয়েছে কিংবা অনেকটা মুছে গেছে, কারণ এই রাস্তা দিয়ে পরপর বাইক, তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি, তোমার কাছে ফিরবো, কিন্তু আমাদের দর্শক বন্ধুদের আরো একবার সেই মুহূর্তের ছবি দেখাতে চাইবো যখন কাজল অনুগামী এবং অনুব্রত অনুগামীদের মধ্যে ধুমধুমার চলছে, বোমাবাজি চলছে, একেবারে মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। মনে করা হচ্ছে যে এই সেই স্পটটা এবং সেখানে ও আর উঠতে পারবে না, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক দেখ একে রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। দেখো কে বেটা গো, কে বেটা ওখানে বসে, হ্যাঁ কাম কে বেটা ওই লোকটা কার লেগে গেল, কে বেটা লোকটা, কে জানে কে বেটা লেগে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে। ঘটনা যে সময় ঘটেছিল সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, কিভাবে মুড়ি মুড়কির মতো বোমা পড়ছিল। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, সেই সময়ের বর্ণনাটা যদি তুমি আমাদের দর্শক বন্ধুদের সামনে করো, যে ঠিক কি ঘটেছিল এবং কি পরিমাণ বোমাবাজি হয়েছে।
কি পরিমাণ সেটা ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে কী পরিমাণ বোমাবাজি হয়েছে। একের পর এক বোমা ফাটছে। এক পাল্টা যখন কাজল শেখের অনুগামীর লোকজন ফাটাচ্ছে, পাল্টা অনুব্রত অনুগামীর লোকজন, মানে বলা যেতে পারে যেন এক মুড়ি মুড়কির মতো যেন বাড়িতে মজুত করা ছিল, এমনটা বলা যেতে পারে। যে যত ইচ্ছা বোমা ফাটিয়েছে। বারুদের স্তূপে বীরভূম, সেই কথাটা যেন আবারও পরিষ্কার করে দিল। এই যে ছবি বোমাবাজির যে ভিজুয়াল, সেই ভিজুয়াল কথা বলবে যে কী পরিমাণ বোমাবাজি হয়েছে। যখন রাস্তায় বোমাবাজি ছবি দেখাচ্ছিলাম একটু আগে, তখন কিন্তু তৃণমূলের নেতারা তখন বলছিল যে কোনো গোষ্ঠী নেই, কিন্তু এখানে এসে কিন্তু একেবারেই অন্য ছবি দেখতে পাচ্ছি। যে বালিঘাটের কথা, যে তত্ত্ব উঠে আসছিল যে বালিঘাটের টাকার ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, অন্তর্কলহ, সেই ছবিটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে যাচ্ছে। সেই ছবিটা দেখতে পাচ্ছ যে কিভাবে নদী থেকে লাইন দিয়ে বালি তোলা হচ্ছে এবং সেই বালির গাড়ি থেকেই কিন্তু টাকা তোলা হয়, আর সেই টাকা তোলার ভাগকে নিয়েই কিন্তু গন্ডগোল। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কাজল শেখের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন এলাকা তার নয়, কিন্তু বিষয় হলো কাজল শেখের অনুগামী এবং অনুব্রত অনুগামীদের মধ্যেই তো বালিঘাট নিয়ে বচসা। সেক্ষেত্রে কাজল শেখ কি বলছেন আপনাদের শোনাবো, এবং পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল তার প্রতিনিধি অর্থাৎ অগ্নিমিত্রা পল কি বলছেন আপনাদের শোনাবো। আর খয়রসল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রসলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। বালি খাদানের টাকা, সেখানে বীরভূমের পাথরের যে মাইন্স, সেখান থেকে টাকা উঠছে, সেখানকার এক নামকরা তৃণমূলের নেতা। আপনি যে কোনো ইল্লিগাল মাইন থেকে পাথর তুলবেন, চালানটা ওনার কাছ থেকে আপনাকে নিতে হবে, আর সেখান থেকে 70-30 হিসেবে কিছু টাকা ওনার আর কিছু টাকা কলকাতায় আসবে। কার কাছে আসবে আপনারা ভালো করেই জানেন। সমস্ত ইল্লিগাল কাজে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিল। বীরভূমের কাঁকরতলায় যখন মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে, তখন বীরভূমের আরেক প্রান্ত অর্থাৎ রামপুরহাটে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে বিস্ফোরক। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড যাওয়ার সময় ট্রাক থেকে উদ্ধার 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। গ্রেফতার করা হয়েছে তেলেঙ্গানার 3 জনকে। বৈধ কাগজ তাদের কাছে ছিল না, সেই কারণে পুলিশ তাদের পাকড়াও করে। কিসের উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত বিস্ফোরক, তদন্তে পুলিশ। আমাদের পশ্চিমবঙ্গে এই প্রতিদিন এই অ্যামোনিয়াম নাইট্রেট, এই বারুদ, গুলি, বোমা কেন ঢুকছে? কেন এই কারখানাগুলোর এত দরকার হচ্ছে? কেন আগামী 26-এর জন্য কি স্টক করে রাখছে সরকার? আর সরকার যদি স্টক করে না থাকে, তাহলে আমি প্রশ্ন করব সরকারের পুলিশের ওপর, কারণ পুলিশ তো সরকারের, মুখ্যমন্ত্রীর। তো যে পুলিশ বা যে থানা একটা রাস্তার ধারে মুচির কাছ থেকে আপনারা তোলা তোলেন, আপনারা জানেন না যে কোথায় এই অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হচ্ছে? একদিনে তো আর এত অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হয়নি। মালদায় মজুত করা হচ্ছে আগ্নেয়াস্ত্র, বীরভূমে বিস্ফোরক, আর কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে 4 জনের মৃত্যু। আর এই বিস্ফোরণের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ভয়ঙ্কর অবস্থা, এজন্য পুলিশ এবং রাজ্য সরকারই দায়ী। ঘটনাস্থল পরিদর্শনের পর তৃণমূল সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার। মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। একটা ভেজাল মদ খেয়ে মূল্যও আপনি 2 লাখ দেন, আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে
এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ভয়ঙ্কর অবস্থা, এই জন্য পুলিশ এবং রাজ্য সরকারই দায়ী। ঘটনাস্থল পরিদর্শনের পর তৃণমূল সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা। পাল্টা কুণাল ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো। বিজেপি শাসিত রাজ্য, চেন অফ এক্সপ্লোশনস, তো সেখানে তাহলে সেগুলো এনআইএ দিয়ে দিক, এগুলো করে দেখাক। এটা হলে সিবিআই চাই, এটা হলেই এই চাই, এটা হলে এনআইএ চাই, আরজি করে সিবিআই চাই। সিবিআই যদি বলে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল, তখন সিবিআই মানি না। তো এগুলো ফালতু নাটক করছেন এনারা। একটা ঘটনা, দুর্ঘটনা, বাজে ঘটনা, পুলিশ প্রশাসন তদন্ত করছে, আর এনআইএ বা এরা তারা নিজেদের মতো ওনারা পরিচালনা করতে চান। সেগুলো না পেলে আবার সেগুলোর বিরুদ্ধেই অনাস্থা দেখান, ফলে এগুলো সব ভিত্তিহীন সব দাবি দেওয়া। কোথাও তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তো কোথাও আবার প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কাঁচরাপাড়ায় বিজেপি নেতা সঞ্জয় গুপ্তর ও সমর দাসের গোষ্ঠীর মধ্যে বিবাদ একেবারে তুলকালাম। দোকানে ঢুকে সমর দাসকে হুমকি, মারধরের অভিযোগ সঞ্জয় গুপ্তর তার দলবলের বিরুদ্ধে। দেখুন আগে ছবিটা। বীজপুর থানায় পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই গোষ্ঠী। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কিছু সময় আগে বিশেষ সিবিআই আদালত সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই যে ভয়েস স্যাম্পেল সেটা এবার পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে, অর্থাৎ দিল্লিতে যে সিবিআইয়ের নিজস্ব সিএফএস এর ল্যাব রয়েছে সেখানে পাঠানো হবে এবং সিবিআইয়ের হাতে থাকা যে অপর একটি রেকর্ডিং তার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে সেটাই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর কিনা। এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দীর্ঘদিন ধরে সুজয় কৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছিল, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় বারবার গরহাজির ছিলেন। সে কারণেই এই প্রক্রিয়া এতটা দেরিতে হয়, ফলে তদন্তের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যায় পড়তে হয় এজেন্সিকে বা সিবিআইকে। এই নমুনা সংগ্রহ করার পর এর পরবর্তীতে চার্জশিট জমা দেবে সিবিআই এবং সেখানে তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে এবং যেটা সিবিআইয়ের দাবি যে এই কণ্ঠস্বরের নমুনা মিলে গেলে এই তদন্ত একটা নতুন মোড় পাবে এবং তদন্তের ক্ষেত্রে যাদের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কথা হয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা এই কণ্ঠস্বরের নমুনা এই তদন্তকে অন্যদিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এই তদন্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলেই সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল। এই কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্যাম্পল ম্যাচ করে যায় তাহলে তদন্তে নতুন মোড় আসবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দেন আজ কাকু। অবশেষে আদালতে তিনি হাজির হন। বিচারকের সামনে আজই ভয়েস স্যাম্পল কালেক্ট করে সিবিআই। অসুস্থ থাকায় 5 বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন কালীঘাটের কাকু এবং অবশেষে আজ তার ভয়েস স্যাম্পল কালেক্ট করা সম্ভব হলো সিবিআই এর তরফে। এবার সেই স্যাম্পল পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এবং যদি সেই ভয়েস ম্যাচ করে যায় তাহলে তদন্তে নতুন মোড় আসবে, নতুনভাবে তদন্তে অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে।